আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালের নির্বাচন ছিল ডামি। আদালতে স্বীকার সাবেক সিইসি আউয়ালের। ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার আশয় কমিশনের। ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ, বলছে বিএনপি। সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব। যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। বিতর্কিত নির্বাচনের দায় এড়াতে পারে না গণমাধ্যম। গোয়েন্দা বাহিনী দিয়ে চাপে রাখার অভিযোগ। স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ আইন উপদেষ্টার। মিলেছে 30 জনের সম্পৃক্ততা। মতামত না নেয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। নিজেদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে দুদক। প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন এনসিপি নেত্রী, দাবি মহাপরিচালকের। বললেন, প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল ভাঙবে হাসনাতের। ত্রিপক্ষীয় বৈঠক করলেও কাউকে কোণঠাসা করতে চায় না বাংলাদেশ। চীন পাকিস্তানের সঙ্গে হচ্ছে না জোট, জানালেন উপদেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা। অনেক সহজ কোশ্চেন হইছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এবং এইচএসসি পরীক্ষায় বসল 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেনি 17 জন। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালের নির্বাচন ছিল ডামি। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানিতে আদালতে এমন স্বীকারোক্তি দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দলীয় সরকারের অধীনে কোনো ভোটই সুষ্ঠু হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন, মৌলিক সংস্কার ছাড়া হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এক সময়ের জেলা জজ, সবশেষে প্রধান নির্বাচন কমিশনার। বিতর্কিত নির্বাচন ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাতে হাত করা নিয়ে দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। বিচার কাজের প্রায় 40 মিনিট স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিচারকের কাছে অকপটে স্বীকার করেন ডামি নির্বাচনের কথা। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে জিজ্ঞেস করেন, সব জেনেও কেন জনগণের সামনে তা তুলে না ধরে দায়িত্বে বহাল ছিলেন। উত্তরে বলেন, রাজনৈতিক বন্দোবস্তের অভাব ও শেখ হাসিনার ক্ষমতার লোভের সামনে নিরুপায় ছিলেন তিনি। মৌলিক সংস্কার না হলে দেশে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। এ সময় তার বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও উপস্থিত আইনজীবীরা। তারা বলেন, নিজের নিষ্ক্রিয়তাকে ঢাকতে দায় চাপিয়ে সাজা থেকে বাঁচার চেষ্টা করছেন কাজী হাবিবুল আওয়াল। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, শেখ হাসিনার সঙ্গে আতাত করে দ্বাদশ জাতীয় নির্বাচনে 1 ঘন্টার মধ্যে 27% ভোটকে 40% দেখিয়েছিলেন তিনি। মাঠ পর্যায়ে দায়িত্বরতদের ঘুষ দেওয়ার অভিযোগও তোলেন। নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন, এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড আবেদনকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খারিজের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তা নাকচ করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে জানিয়ে সচিব বলেন,
বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা এবং 17 বছর যাদের বয়স তাদেরকেও ভোটার করার কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। সরকারের এমন বার্তায় কিছুটা নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া 2রা জানুয়ারি প্রকাশ করার বিধান রয়েছে, কিন্তু ভোট বছরের মাঝপথে হলে 18 বছরের নিচের তরুণরা ভোটে অংশ নিতে পারবে কিনা এ নিয়ে চলে আলোচনা। এমন বাস্তবতায় ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ না রেখে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে বলে জানালেন ইসি সচিব। ভোটার তালিকাতে কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবে, যেখানে আমরা বলছি যৌক্তিক বিবেচনায় যে সময়টা পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন। বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্য আমরা একটা প্রস্তাব করেছি এবং এর সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বলেন 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে। নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি। সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব, এই বছরের সেপ্টেম্বরের মধ্যে। 147টা আবেদনকে পর্যালোচনা করে প্রাথমিকভাবে পর্যালোচনা করার জন্য আমরা একটা চেকলিস্ট করেছি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট হলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে EU। আলাদা আয়োজনে তিনি বলেন, তফসিল ঘোষণার পরে নির্বাচনের প্রস্তুতি নেবে বিএনপি। নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে, যেটা তো বিএনপি আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি, এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। এদিন বিকেলে একই স্থানে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়। পরে গণমাধ্যমে আমির খসরু জানান, তফসিল ঘোষণার পরেই নির্বাচনের প্রস্তুতি নেবেন তারা। আমরা সেই জায়গায় এখনো আসি নাই। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। গণ অভ্যুত্থান, আমাদের যে শোক এবং বিজয়ের যে কর্মসূচি আমি এতক্ষণ বললাম, সেই 5ই আগস্ট যে বিজয় হয়, সরকারি কর্মসূচি থাকবে। ওই জন্য আমরা 6 তারিখ এটা নিয়েছি। কাউকে অপদস্থ নয়, আইনের মাধ্যমে অপরাধীদের বিচারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল বলেও জানান রিজভী। শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন, সেই পথে আমরা যাব না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। সুষ্ঠু নির্বাচন না হলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার শঙ্কাও প্রকাশ করেন তারা। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব ইউনুস আহমেদ অভিযোগ করেন, আসন্ন মহাসমাবেশ ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আগামী 28 জুন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হওয়ার কথা। বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বিতর্কিত নির্বাচন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের আমলে গোয়েন্দা বাহিনী দিয়ে গণমাধ্যম কর্মীদের চাপে রাখা হতো অভিযোগ করেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15 থেকে 16 বছরে সাংবাদিকতায় যে কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। আর যদি নিজস্ব কতগুলো মতবাদ দৃষ্টিভঙ্গি থাকে তার তো প্রতিফলন সেই জায়গা থেকে সাংবাদিকরা সুরক্ষা দরকার। সাংবাদিকরা সত্যিকার অর্থে যদি সাংবাদিকতা চর্চা করেন তাহলে সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করতো অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। তারাও মনে করেন মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকায় সবচেয়ে বেশি। এজেন্সি যা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা পার্সপেক্টিভ দেখলে অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। বিভিন্ন অভিযোগে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার করা হয়েছে 15 জনকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণে সেই নির্মমতার চিত্র উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে।
আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্তে মতামত না নেয়ায় বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার সঠিক তদন্ত হয়নি। তাই সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আবু সাইদ কিভাবে মারা গেছে তাদের সতীর্থদের কাছে শুনতে হবে। এখন আবু সাইদ মারা গেছে পুলিশের গুলিতে, সে দায়ভার পুলিশ প্রশাসনকে না দিয়ে সমস্ত দায়ভার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিচ্ছে। আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর আমাদের যে সাবেক প্রক্টর ছিল জনাব শরীফুল ইসলাম স্যার, তাকে শুধুমাত্র তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন প্রশাসনের প্রক্টর হিসেবে দায় থাকতে পারে, কিন্তু তিনি আবু সাইদ হত্যার মূল ইন্ধনদাতা নন। মূল যে আসামি যারা আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল ভাঙবে হাসনাত আব্দুল্লাহর। এদিকে 29তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নম্বর থেকে আরও চাঁদা দাবির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। বলেন, এ ঘটনায় 4টি জিডি দায়ের করেছেন ভুক্তভোগীরা। এই অভিযোগের অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতারক চক্র যখন কথা বলেন, যে প্রক্রিয়া অনুসরণ করে এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে, এই প্রক্রিয়াটা একই রকম। এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে, এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইনামূলে আনা হবে। এদিকে 29তম বিসিএস এর ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 21 জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দফতরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। দেশের স্বার্থে এনবিআর এর আন্দোলন প্রত্যাহারের আহ্বান অর্থ উপদেষ্টার। আগামী সপ্তাহের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস। শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি বোর্ডে অংশ নিচ্ছে 12,51,000 শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শিক্ষা উপদেষ্টা। খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেয়ার চেষ্টায় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল 9টায় মাস্ক পরে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা।
প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা মানে লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যতটা ভাবছিলাম যে হার্ড হবে অতটা হার্ড হয় নাই, বেশ ইজি আসছে। প্রিপারেশন ভালো ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রিটেন পার্টটা অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে আলহামদুলিল্লাহ। 11টা প্রশ্নের মধ্যে 10টাই কমন পড়ছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক্সাম। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি, এখানে দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। আগামী 10 আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি 17 শিক্ষার্থী। এই ঘটনার পর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছেন কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইসলামপুরের সভারচর কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারও 17 শিক্ষার্থীকে ওই কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয়, কিন্তু পরীক্ষা শুরু হলেও ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়। পরে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ সরকারের আমলে যে গুম খুন হয়েছে তা নতুন বাংলাদেশে ঠাঁই হবে না। স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যাতে পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিকেলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন তিনি। বলেন, গেল 17 বছরের নির্যাতিতদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলা উচিত। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের বিরুদ্ধে যে মামলাগুলো এখনো নেওয়া হয়নি সেগুলো এখতিয়ারভুক্ত করে বিচার এবং সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেবার দাবি জানান তিনি। অবিলম্বে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু মেয়াদ আছে তাদেরকে ইন টোটাল বাংলাদেশের সামাজিকভাবে সব ধরনের নিপীড়ন বন্ধ করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এগুলো পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করা এবং কমিশনগুলো যেগুলো হয়নি সেগুলো তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। ত্রিপক্ষীয় বৈঠক করলেও কাউকে কোণঠাসা করতে চায় না বাংলাদেশ। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কোনো জোট গঠন করছে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসে কাজ চলছে। ইরানে আটকে পড়া 26 বাংলাদেশি করাচি হয়ে ঢাকায় ফিরবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 19 জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে এই ছবি প্রকাশ করেছে ইসলামাবাদ। বেইজিং থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতেও একই ছবি। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এমন ছবি অস্বস্তিতে ফেলতে পারে ভারতকে। দিল্লিকে চাপে ফেলতেই কি 3 প্রতিবেশীর এই জোট? যদিও তা নাকচ করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, কাউকে কোণঠাসা করতে কোনো জোট নয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেই এই বৈঠক। এটা হলো আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল
কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা যদি ভবিষ্যতে কোনো অগ্রগতি কোনো যদি আরও কিছু হয় তখন আপনার সাথে জানতে পারবেন। চীনের ভাষায় ত্রিপক্ষীয় সহযোগিতা বা পাকিস্তানের ভাষায় ত্রিপক্ষীয় কাঠামো, যাই হোক না কেন বিষয়টি প্রভাব ফেলতে পারে ঢাকা দিল্লির নিরুত্তাপ সম্পর্কে, যদিও ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসে কাজ চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা বিষয়ে নির্ধারিত বৈঠক স্থগিত হলেও ওআইসি সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। সবাই সমর্থন ব্যক্ত করেছে, সবাই চায় যে সমস্যার সমাধান হোক। এদিকে ইরানে আটকে পড়া ২৬ বাংলাদেশি করাচি হয়ে ঢাকায় ফিরবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি খামেনির, জাতির উদ্দেশ্যে ভাষণে নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা। আইইএ থেকে বেরিয়ে আসার পথে আরেক ধাপ এগুলো। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 2 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 195 জন। বৃহস্পতিবার অধিদপ্তর থেকে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে 74 জন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60, ঢাকা বিভাগে 30, রাজশাহী বিভাগে 18, চট্টগ্রামে 8, সিলেটে 3 এবং ময়মনসিংহ বিভাগে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 38 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 9065 জন। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে মারা গেছেন 6 জন, আক্রান্তের সংখ্যাও 100 ছাড়িয়েছে। রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালে খোলা হয়েছে 20 শয্যার আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে টিকাও। অনেক বিশ্বাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুল আলম। করোনার সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে ভ্যাকসিন, একই সঙ্গে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চলতি মৌসুমে গত 4 জুন চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 6 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত শতাধিক। এমন বাস্তবতায় রোগীর চাপ সামাল দিতে সিটি কর্পোরেশন পরিচালনাধীন জেনারেল হাসপাতালে খোলা হয় 20 শয্যার আইসোলেশন সেন্টার। অক্সিজেন যে সরবরাহ করা হচ্ছে, তারপরে এখানে আমরা রোগীগুলোকে কেয়ার নেওয়ার জন্য এখানে আমাদের নার্সিং ফ্যাসিলিটিস, ডক্টরস ফ্যাসিলিটিস, স্টাফ ফ্যাসিলিটিস সব কিছু রয়েছে এবং আরও কিছু লোকবল আমাদের দরকার, সেটা আমরা করে দিচ্ছি। তো সোফার এই আইসোলেশন সেন্টারগুলো আরও বেশি দরকার। আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরের সুবিধা, আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। আগেও দিয়েছি, আমাদের তেমন কোনো অসুবিধা মনে হয়নি, এখনও দিয়েছি, কোনো অসুবিধা মনে হয়নি। জ্বর কাশি যেহেতু নেই, সেই জন্য এখনও ভালো আছি। এইভাবে যে আপনারা দেবেন আমরা চিন্তাও করিনি আগে, হ্যাঁ, এখন এটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আইসোলেশন সেন্টার অফ করোনা, তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এনএসএ ডেঙ্গু আমরা নর্মাল করি, ফ্রি করি। তারপর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা 50% নিব, সেল কাউন্ট আমরা 50% নিব। করোনা চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও চলছে কার্যক্রম। সরকারি 4টি সহ 10টির বেশি আরটিপিসিআর ল্যাবে করা হচ্ছে করোনার পরীক্ষা। সিভিল সার্জন বলছেন মজুদ আছে 80,000 ভ্যাকসিন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের স্বার্থে এনবিআরের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আহ্বান জানান, আশ্বাস দেন আগামী সপ্তাহের মধ্যেই আলোচনা করে সমস্যা সমাধানের। যদিও বৈঠকে চেয়ারম্যানের অপসারণ নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে আগামীকালের মধ্যে দাবি না মানা হলে শনিবার থেকে আমদানি রফতানি সহ সব কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শুরু হয় দ্বিতীয় দফার 4র্থ দিনের কলম বিরতি কর্মসূচি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।
এর মধ্যেই নিজেদের দাবির পক্ষে শক্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে বিকেল 4টায় ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দিলে তা বিবেচনা করবেন তারা। দাবি মেনে না নিলে শনিবার মার্চ টু এনবিআর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। এদিকে সন্ধ্যায় অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর এর চেয়ারম্যান সহ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান জানান দ্রুতই সমস্যার সমাধান হবে। আলোচনা চলছে এবং আরও আলোচনা হবে। আশা করি আমরা আপনাদেরকে একটা সুখবর আমরা দিতে পারবো। এনবিআর চেয়ারম্যানের অপসারণের কোনো আলোচনা হয়নি জানিয়ে শিগগিরই সমাধানের আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টাও। খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে। আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি এটা আগামী সপ্তাহে আবার একটা সভা করব, তখন আমরা চূড়ান্তভাবে সব বলব। তবে বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগাতে পারলে আরও বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে 47তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং ও সিম্পোজিয়াম এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গভর্নর আরও জানান, দক্ষিণ এশিয়ায় আর্থিক অন্তর্ভুক্তি ব্যবস্থা একটি চ্যালেঞ্জিং ইস্যু। দেশগুলো নিজেদের মতো করে নানা উপায়ে এগিয়ে যাচ্ছে, তবে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করলে এই চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়ে যাবে। এতে দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করেন গভর্নর। ফাইন্যান্সিয়াল ইনোভেশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এগুলোতে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করেছি সাউথ এশিয়াতে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, এভরি কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্স, যেটা সবার জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে আসে, সেটাকেই আমরা আলোচনা করি এবং সেটার ক্ষেত্রে যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব, অন্য দেশের জন্য যেটা প্রয়োজন সেটা তারা গ্রহণ করবে। এটাই আমাদের লক্ষ্য। মেহেরপুর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 17 জনকে পুশিন করেছে ভারত। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 3 জনের বাড়ি জামালপুরে, বাকিরা ময়মনসিংহ, খুলনা ও নড়াইলের বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে জোর করে পাঠানো হয় নারী ও শিশুসহ 9 জনকে। পরে বিজিবি তাদের উদ্ধার করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখে। 2 সপ্তাহ ধরে ভোক্তাকে বেশি দামে চাল কিনতে হলেও এর যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খোদ বিক্রেতারাও। বরাবরের মতোই তাদের অভিযোগের তীর মিলারদের দিকে। যদিও চালকল মালিকদের দাবি অসাধু মজুতদাররা বাড়িয়েছেন ধানের দাম। তবে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভোক্তাকে স্বস্তি দিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তার ডিজি। চালের তো দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? ঈদ পার করে এসেই এরকম একটা ধাক্কা জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছি। ক্রেতাদের এমন আক্ষেপের কারণ ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। বাজার ঘুরে জানা গেল 2 সপ্তাহে প্রতি কেজি মোটা চালে 2 থেকে 3 টাকা আর সরু চালে 7 থেকে 8 টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি বেশি দামে কিনেছেন তাই বিক্রিও করছেন বেশিতে। ঈদের আগে এবং ঈদের পরে 400 টাকা প্রতি বস্তা। তো আমরা বেশি দিয়ে কিনে এলে তো কম দিয়ে বিক্রি করতে পারবো না। হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও বিক্রেতারাই বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই। ঈদের পরে আঁকলাম 8 টাকা 10 টাকা বাইরে গেলাম, আমরা তো অবাক। ঠিক কত টাকা খরচ বেড়েছে সেই তথ্য বিক্রেতারা জানাতে না পারলেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেশি দামে কেন চাল কিনতে হচ্ছে ভোক্তাকে, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের দাবি হঠাৎ করে ধানের দাম বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে চালের বাজারের ভোক্তাদের। স্টক বিজনেসের নাম করে বিভিন্ন পেশার মানুষ, শুধু ধানের কথা বলবো না, ধান, গম, সরিষা, ভুট্টা কিনে রেখে দিচ্ছে। তাতে বাজার ব্যবস্থাপনার যে একটা চেইন থাকে এটা মিলারদের কাছে আর থাকে না। আমরা তাদের কাছ থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চালকল মালিক, বড় ব্যবসায়ী এবং কর্পোরেট হাউসের মালিক, তারা এবং তাদের সংঘাত যারা আছে সবাই এর সঙ্গে জড়িত।
ধান চালের বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় চাল কল আছে তারা খাদ্য অধিদপ্তরের কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, অন্যান্য পাইকারি খুচরা সাপ্লায়ার এবং কেউ ব্যবস্থা নিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই চাল উৎপাদন এলাকাগুলোতে তদারকির কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সাথে ভোক্তা অধিকার। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 12 দিনের সংঘাতে জয়ের জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানান তিনি। এদিকে জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে আনা প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় 627 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 5000। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। দুপক্ষের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করে দেশটির বাসিন্দাদের অভিনন্দন জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাপার্ড জানিয়েছেন ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন CIA এর পরিচালক জন র্যাটক্লিফ। তিনি বলেন মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনের আকাশ সীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। বিজয়ী ভাষণে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান মামদানি। প্রতিক্রিয়ায় তাকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমর্থকরা বলছেন মামদানির এই উত্থান প্রগতিশীল রাজনীতির জন্য এক নতুন মাইল ফলক। এভাবেই নিজের জয়ের পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। মাত্র কয়েক মাস আগেও তার নামের পাশে 1% সমর্থন ছিল। 2021 সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রচারণার ভিডিও প্রকাশ করেন। এমনকি ভারতীয় বংশোদ্ভূত এই মেয়র প্রার্থী বাংলা ও হিন্দি ভাষায় ভিডিও পোস্ট করেন। আমার বাংলা ভালোই না, খারাপ না। মামদানি নিজের প্রচারে ট্রাম্প বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আগেই। তার মতে একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী হওয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। ফোর্বস ও সরকারি তথ্য মতে মামদানির মোট সম্পদ $2 থেকে $3 লাখ মধ্যে।
বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মামদানি যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছেন সেটি তাকে নিয়ে যায় বিতর্কের কেন্দ্রে। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি গণহত্যা আখ্যা দিয়েছেন। তিনি এও দাবি করেছেন মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। মামদানি দলীয় পদে জয়ী হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের মধ্যে। মামদানির এই ঐতিহাসিক জয়ের পরপরই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মামদানিকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্মরণ করা হলো দেশের ক্রিকেট হিরোদের। শুরুতেই রজত জয়ন্তী উদযাপনের কারণ এবং উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বিকেন্দ্রীকরণ সহ 4 বিভাগে মিনি বিসিবি স্থাপনের কথা জানান তিনি। পরে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের বিশেষ স্মারক ব্লেজার পরিয়ে সম্মান জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রথম টেস্ট জয়ী দলের কোচ এবং ম্যানেজারও ছিলেন এই তালিকায়, তবে ছিলেন না তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট কিংবা সাধারণ সম্পাদক। যদিও পরবর্তীতে আরও বড় করে তাদেরকেও সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শেষে মিরপুর হোম অব ক্রিকেটের ভেতরে অনার্স বোর্ড স্থাপন করা হয়। বোর্ডে এখন পর্যন্ত লাল সবুজের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের নাম রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ সরকারের অধীনে 2024 সালের নির্বাচন ছিল ডামি। আদালতে স্বীকার সাবেক সিইসি আওয়ালের। ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিন রিমান্ডে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার আশা কমিশনের 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন পর্যালোচনায় ইসি। এবং ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলেই বন্ধ হবে স্বৈরাচারী তৈরির পথ, বললেন সালাউদ্দিন। তফসিলের পর নির্বাচনী প্রস্তুতি নেবে বিএনপি, জানালেন খসরু। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।